দেশে যারা তরুণ সমাজ আছে তারা কিন্তু অনেক বেশি হচ্ছে পড়াশোনা ওরিয়েন্টেড হয়ে থাকে, মানে এক্সট্রা কারিকুলার বলতে এই দিকে তাদেরকে খুব একটা পারমিশন দেওয়া হয় না, বিশেষ করে বাসা থেকে কিংবা নিজেরাও খুব একটা আগ্রহ প্রকাশ করে না। আমি হোলি ক্রসে চান্স পাওয়ার বিষয়টা পুরোই আমার কাছে মনে হচ্ছে একাডেমিক্স এর উপর নির্ভর করে। কারণ আমার কাছে মনে হয় যদি আপনি 9-10 এ ভালো মতো পড়াশোনা করে থাকেন তাহলে হোলি ক্রসের জন্য আলাদা করে কোনো এফোর্ট দিতে হয় না, কারণ আমি দিতে পারিনি। আসলে ওই টাইমে মনে হয় কি যে সময় ম্যানেজমেন্ট জিনিসটা, মানে বেশি ডিসিপ্লিন হতে গেলে না মানুষ আসলে ক্রিয়েটিভ হতে ভুলে যায়। তো আমি এত বেশি ডিসিপ্লিন করতে পছন্দ করি না, মানে আসলে ওইভাবে আমার কোনো রুটিন আছে এটা করে এটা করবো এটা করে এটা, বাট আমি ক্রিয়েটিভ ভাবে তারপরে একটা আশ্বাস কিংবা বিশ্বাস কন্টেন্ট জিনিস। তো যখন আমার সঙ্গে আমার জুনিয়র গুলো এক ইয়ার জুনিয়র গুলো যখন কোনো কাজে যেত প্রোগ্রামে যেত তখন ওদের বাসা থেকে কিছু বলতো না যে আচ্ছা দিব্যার সাথে গেছে যখন প্রবলেম নাই। তো এভাবেই মানে নিজের কাজের মাধ্যমে আস্তে আস্তে এই জায়গাটা তৈরি হয়ে যায়। তার পরের বছর যখন অফলাইনে পার্লামেন্ট হলো সেখানে গিয়ে আসলে 4-5 দিনের একটা প্রোগ্রাম, তো ওখানে নিজেকে প্রমাণ করার অনেক অনেক স্কোপ থাকে। 3-4 দিনের প্রোগ্রামে কিভাবে আপনি কথা বলছেন, নেতৃত্ব দিচ্ছেন, পাশাপাশি আপনি কতটা বন্ধুত্ব সুলভ সবকিছু না ওখানে গেলে বোঝা যায়। তো ওখানে গেলে যেমন আমার মনে হয় অনেকের লাইফ চেঞ্জ হয়ে যায়। যে হচ্ছে সেলফ কনফিডেন্স থেকে একটা কথা বলতে পারতো না তাদেরকে আমি দেখেছি বড় বড় মঞ্চে বক্তব্য দিতে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং লাগে যখন অন্য কাউকে দেখি যে ওরা নিজেদেরকে কতটা ইমপ্রুভ করেছে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় সকলকে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা এবং সুস্বাগতম আমাদের নতুন যাত্রা আমরা করব জয়ের দ্বিতীয় পর্বে। আজকে আপনাদের সাথে রয়েছি আমি সমাদৃতা রায়, এনসিটিএফ নওগাঁর প্রেসিডেন্ট। আজকের পর্বটি অনেক স্পেশাল এবং এই স্পেশাল হওয়ার পেছনের কারণ আমাদের আজকের গেস্ট ডিকে দিব্যমণি, ডেপুটি স্পিকার, চাইল্ড পার্লামেন্ট। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। দিদি আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনি কোথায় পড়াশোনা করছেন? আমার হচ্ছে শরীরটা একটু খারাপ, তো সেই গলায় একটু ব্যথা সমস্যা, বাট তারপরও আমি আশা করছি যে আজকে বেস্টটা দিয়ে প্রোগ্রামটা অনেক সুন্দর হবে। আমি আপনার সেকেন্ড কোশ্চেন, আমি কোথায় পড়াশোনা করছি, আমি হচ্ছে বর্তমানে ঢাকার হোলি ক্রস কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি আর কি। তো সামনেই পরীক্ষা, তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আচ্ছা, তাহলে আমার এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দিদি আপনি ফাঁকা সময় কি কি করতে পছন্দ করেন? ফাঁকা সময় বলতে এখনকার যুগে সবাই হচ্ছে স্ক্রিন টাইমে যে আমরা ফাঁকা টাইমটুকু পাই ওটাই কেটে যায়, মানে ফোনে কিংবা রিলে। তো আমিও মানে সবার থেকে আলাদা নই, আমি সবার মতোই, কিন্তু বর্তমানে সাথে একটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ওই ফেসবুকে স্ক্রিন টাইমের মধ্যেই আমি একটা নিজের পেজ ওপেন করেছি, তো সেখানে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, তো সেই কন্টেন্ট ক্রিয়েশনে মাঝে মাঝে ওই সময়টাকে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে দিদি, তাহলে আমরা এখন মূল প্রশ্ন পর্বে চলে যাই। ওকে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে আপনি একজন ডেপুটি স্পিকার, তো যখন আপনি এনসিটিএফ এ ছিলেন তখন কেমন করে সকলকে কনভিন্স করেছিলেন যেন তারা আপনার নেতৃত্বে বিশ্বাস করে? আচ্ছা, প্রথমে বলে নিচ্ছি যে আমার নামটা হচ্ছে ডিকে দিব্যা মনি। হ্যাঁ, তো আমার নামের উচ্চারণ হচ্ছে অনেক সময় কনফিউজ হয়ে যায় সবাই, এই জন্য আমি উল্লেখ করে দিলাম দিব্যা, কিংবা ইংলিশে দিব্যা বলা যেতে পারে। সো যেখানে মূল প্রশ্নে চলে আসছি সেটা হচ্ছে এনসিটিএফ এ কিভাবে আমার নেতৃত্ব আমি সবাইকে কনভিন্স করলাম। আসলে আমি যে শহরে থাকি আমার জেলা হচ্ছে পিরোজপুর, তো এখানে শুধু এখানেই নয়, বলতে গেলে আমাদের দেশে যারা তরুণ সমাজ আছে তারা কিন্তু অনেক বেশি হচ্ছে পড়াশোনা ওরিয়েন্টেড হয়ে থাকে, মানে এক্সট্রা কারিকুলার বলতে এই দিকে তাদেরকে খুব একটা পারমিশন দেওয়া হয় না, বিশেষ করে বাসা থেকে কিংবা নিজেরাও খুব একটা আগ্রহ প্রকাশ করে না। তো আমি 2017 সাল থেকে এনসিটিএফ এর সাথে আছি, তো আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল যে এই ধরনের ভলান্টিয়ারিং কাজকর্ম করার।
তো প্রথম দিকে আমার সাথে আমার ক্লাসমেটদের তো আমি পাইনি, কিন্তু ধীরে ধীরে যখন কাজ করা শুরু হলো, যখন সবাই দেখলো যে না, দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং, মানে তারা কিছু করছে শিশুদের জন্য, তখন অনেকে আবার আগ্রহ প্রকাশ করলো। বিশেষ করে আমার যারা জুনিয়র আছে আমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হলো। তো এভাবেই আর কি, কাজ করলে যদি আমরা মানে একটা ইফেক্টিভ কোনো ফলাফল দেখাতে পারি, তখন কিন্তু মানুষ আমাদের উপর একটা আশ্বাস কিংবা একটা বিশ্বাস পায়। তো যখন আমার সঙ্গে আমার জুনিয়র গুলো, এক ইয়ার জুনিয়র গুলো যখন কোনো কাজে যেত, প্রোগ্রামে যেত, তখন ওদের বাসা থেকে কিছু বলতো না যে আচ্ছা দীপ বাসাতে গেছে যখন প্রবলেম নাই। তো এভাবেই মানে নিজের কাজের মাধ্যমে আস্তে আস্তে এই জায়গাটা তৈরি হয়ে যায়। দিদি, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে আপনি কিভাবে চাইল্ড পার্লামেন্টে গেলেন এবং ডেপুটি স্পিকার হলেন? এটা একটা অসাধারণ জার্নি, যেটা আর কি মানে বলতে গেলে আমার কি বলবো, বলা শেষ হবে না। তো সবার মতো আমি প্রথমে সদস্য ছিলাম 2017-18 সালে, সাধারণ সদস্য ছিলাম। এরপরে যখন নির্বাচন হলো তখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পরে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম চাইল্ড পার্লামেন্ট মেম্বার পদে। তো ওখানে আমি সৌভাগ্যবশত নির্বাচিত হয়ে যাই। তারপরে 2020 সালে যখন করোনা এলো, অনলাইনে একটা পার্লামেন্ট হলো, সেখানে অংশগ্রহণ করি। তখন অনেকের সঙ্গে পরিচয় হয়, একটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের মতো তৈরি হয়। তার পরের বছর যখন অফলাইনে পার্লামেন্ট হলো, সেখানে গিয়ে আসলে 4-5 দিনের একটা প্রোগ্রাম। তো ওখানে নিজেকে প্রমাণ করার অনেক অনেক স্কোপ থাকে। 3-4 দিনের প্রোগ্রামে কিভাবে আপনি কথা বলছেন, নেতৃত্ব দিচ্ছেন, পাশাপাশি আপনি কতটা বন্ধুত্ব সুলভ, সবকিছু না ওখানে গেলে বোঝা যায়। তো ওখানে গেলে যেমন বন্ধু পাওয়া যায় 64 জেলা থেকে, তেমনি আর কি কি বলবো, নিজের ভেতরকার যে গুণাবলীগুলো ওগুলো প্রকাশ করার অনেক অনেক স্কোপ থাকে। তো আমি ওই স্কোপটাই কাজে লাগিয়েছি, যেটা সত্যি কথা। তারপরে ওই ওই যে পার্লামেন্টে ওখানে নির্বাচন হয়, সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। সবার ভালোবাসায় আমি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছি। এটা আমার জন্য সত্যি একটা বড় পাওয়া। আর সেই সকল মানুষকে থ্যাংক ইউ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। আমি একটু আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি শুরুতে যে বললেন যে আপনার নাম নিয়ে সকলের অনেক অসুবিধা হয়, যে কি বলবে, দিব্যা, দিব্যা, এরকম আপনাকে নিজে বলে দিতে হয় যে আপনার নামের উচ্চারণ এটা। তো আমার ক্ষেত্রেও ঠিক সেরকম, আমার নামের উচ্চারণটা হয়তোবা সকলে পারলেও যখন লিখতে চেষ্টা করে তখন অন্য কিছু লিখে ফেলে। মানে হ্যাঁ। আমার নামটাও ঠিক সঠিকভাবে কেউ উচ্চারণ করতে পারে না, আবার লিখতেও পারে না। আচ্ছা, যাই হোক, আমার পরবর্তী প্রশ্ন হলো যে আপনি সবকিছু সামলিয়ে দেশের অন্যতম সেরা কলেজ হলিক্রসে কেমন করে চান্স পেয়েছেন? আচ্ছা, হোলি ক্রসে চান্স পাওয়ার বিষয়টা পুরোই আমার কাছে মনে হয়েছে একাডেমিক্স এর উপর নির্ভর করে। কারণ আমার কাছে মনে হয় যদি আপনি 9-10-এ ভালো মতো পড়াশোনা করে থাকেন, তাহলে হোলি ক্রসের জন্য আলাদা করে কোনো এফোর্ট দিতে হয় না। কারণ আমি দিতে পারিনি, কারণ ওই টাইমে আমি ভীষণ পরিমাণ অসুস্থ ছিলাম, আমি শুধু পরীক্ষাটাই দিতে পেরেছি। তো আমার যারা জুনিয়র আছে তাদেরকে বলবো যে যারা হোলি ক্রসে পড়ার স্বপ্ন দেখে বা ইচ্ছা প্রকাশ করে, 9-10-এর যে বেসটা ওইটা যদি ভালো থাকে তাহলে আর কোনো চিন্তা নেই। কিন্তু যদি 9-10-এর বেসটা ভালো না থাকে, তখন এসএসসির পরে যে টাইমটা থাকে তখন একটু পড়াশোনা করতে হয়। তো আমার ক্ষেত্রে এটা বলতে পারি যে আমাকে কোনো মানে ওইভাবে আমি যে টাইম দিব বা এফোর্ট দিব ওই সুযোগটা আমার ছিল না। আহ, এখন চান্স পাওয়া এটা পুরোটাই হচ্ছে আমি কি আচ্ছা, আমাদের একটু যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমি আবার ফিরে এসেছি মনে হয়। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, অনেকে হ্যাঁ, হচ্ছে, শোনা যাচ্ছে দিদি। হ্যাঁ অনেকে ভালো প্রিপারেশন নিয়ে যায়, বাট ওই হলে ওই টাইমে আপনি কতটুকু কাম থেকে এক্সামটা দিতে পারেন ওইটার উপর আসলে নির্ভর করে। তো এটাই, পরিশ্রম প্লাস লাক দুটাই ম্যাটার করে এক্ষেত্রে। আচ্ছা, আপনি শুরুতে বললেন যে আপনার স্ক্রিন টাইম বা আপনার ফ্রি টাইমটা কেটে যায়
ফেসবুকে কন্টেন্ট বানানোতে। তো আপনি সময় কিভাবে ম্যানেজ করেন? এই স্ক্রিন টাইমের মধ্য থেকে কি আপনি কন্টেন্টটা বানান, নাকি আপনার এক্সট্রা টাইম দিতে হয়? আসলে আমার কাছে মনে হয় কি যে এই যে সময় ম্যানেজমেন্ট জিনিসটা, মানে বেশি ডিসিপ্লিন হতে গেলে না মানুষ আসলে ক্রিয়েটিভ হতে ভুলে যায়। তো আমি এত বেশি ডিসিপ্লিন করতে পছন্দ করি না। মানে আসলে ওইভাবে আমার কোনো রুটিন নাই যে এটার পরে এটা করবো, এটার পরে এটা। বাট আমি ক্রিয়েটিভ ওয়েতে কাজগুলো করার চেষ্টা করি, কারণ কন্টেন্ট জিনিসটা তো এভাবে আসে না। ধরুন নিজের ক্রিয়েটিভিটি থেকে, ব্রেইন থেকে হঠাৎ করে একটা জিনিস মাথায় আসলো, কন্টেন্টটা বানিয়ে ফেললাম। কিংবা সবসময় কিন্তু বাসা থেকে কন্টেন্ট বানানো যায় না। যেমন আমি বাইরে গিয়ে যে কন্টেন্ট গুলো বানিয়েছি, আচ্ছা বললে হয়তো মনে হবে যে অনেক ইফোর্টলেস, মানে কিন্তু না, এখানে ইফোর্ট লেগেছে। বাট আপনি ভেবে দেখুন যে আমি আমার কলেজের ফেস্টে গিয়েছিলাম, হ্যাঁ, ওখানে তো আমি বাদে আরো অনেক স্টুডেন্ট গিয়েছিল, তাই না? বাট তারা তো ভিডিও বানায় নাই, কন্টেন্ট বানায় নাই। বাট আমি ওই প্রোগ্রামে এমনিতেও যেতাম, এন্ড প্লাস আমি একটা ভিডিও, একটা কন্টেন্ট আমার পেজের জন্য তৈরি করেছি, হ্যাঁ। আই জাস্ট ওয়ান্টেড টু মেক ইট কাউন্ট। তেমনই একইভাবে যখন আমি নটরডেম কলেজের ফেস্টে গিয়েছিলাম, ওখানে হাজার হাজার স্টুডেন্ট ছিল, বাট ওরা তো কন্টেন্ট ক্রিয়েশনের কোনো উদ্যোগ নেয় নাই। তো এটা আমার জন্য, মানে আমি জাস্ট একটা এক্সট্রা স্টেপ নিয়েছিলাম, যার ফলে একটা কন্টেন্টও হয়ে গিয়েছে। যদিও কথাগুলো অনেক ইফোর্টলেস শোনাচ্ছে, বাট কন্টেন্টটা তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমার এর পরের প্রশ্ন হলো যে আপনি চাইল্ড পার্লামেন্টের থেকে কোনো বিশেষ শিক্ষা পেয়েছেন যা আপনার জীবনে অনেক বড় প্রভাব ফেলে? হ্যাঁ, অবশ্যই। চাইল্ড পার্লামেন্ট শুধু বলবো না, এনসিটিএফ এ এসে থেকেই আসলে আমার মনে হয় অনেকের লাইফ চেঞ্জ হয়ে যায়। যে সেলফ কনফিডেন্স থেকে দু একটা কথা বলতে পারতো না, তাদেরকে আমি দেখেছি বড় বড় মঞ্চে বক্তব্য দিতে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং লাগে যখন আমি অন্য কাউকে দেখি যে ওরা নিজেদেরকে কতটা ইমপ্রুভ করেছে। তো আমার ক্ষেত্রেও সেম। একইভাবে যখন আমি ছোট ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে এখন আমি বলবো না আমি পারফেক্ট হয়ে গেছি, বাট যতটুকু পেরেছি এখানে এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্টের অনেক বেশি ভূমিকা আছে। আচ্ছা, আপনি যখন এখন নেতৃত্ব দিচ্ছেন, আপনার এই নেতৃত্ব নিয়ে কি কখনো আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে? এখন হ্যাঁ, সমালোচনা আমাদের সবাইকে কখনো না কখনো শুনতে হয়। সমালোচনা জিনিসটা কিন্তু আমার কাছে অনেক পজিটিভ মনে হয়। কিন্তু সমালোচনা আর ইনসাল্ট, এই দুইটা জিনিসের মধ্যে একটা কিন্তু থিন লাইন আছে। এটা আমার কাছে মনে হয় কতজন মানুষ মেনটেন করতে পারে সে নিয়ে আমার সন্দেহ আছে। এখন ক্রিটিসিজম ভালো, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কার ক্রিটিসিজমটা শুনবেন, কার সমালোচনাটা শুনে আপনি নিজেকে চেঞ্জ করবেন। কারণ সবাই তো আপনার সমালোচনা করার যোগ্যও নয়, তাই না? কারণ এটাই আমার মাথায় থাকে সব সময়। আর সমালোচনার প্রেক্ষিতে আমি একটা লাইফ চেঞ্জিং লাইন শুনেছিলাম অনলাইনে, সেটা আমি একটু বলি। সেটা আমি একদিনই এভাবে স্ক্রল করতে করতে একটা ভিডিওতে আমি এরকম একটা কথা শুনেছিলাম যে মানে যদি কেউ আপনাকে সে বলে যে আই ডোন্ট লাইক ইউর কন্টেন্ট, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর বিউটিফুল, হ্যাঁ, তো হোয়াট ইজ ইট? ইজ জাস্ট ইউর ওপিনিয়ন, ইজ দ্যাট ফ্যাক্ট? নো, সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর ওপিনিয়ন। সো এভাবে আপনাকে অনেকে ডিমোটিভেট বা ডিমোরালাইজ করার চেষ্টা করতেই পারে, বলতেই পারে যে আপনি সুন্দর না, আপনার কন্টেন্ট ভালো না। বাট এটা তো রিয়েলিটি না, এটা জাস্ট আপনার ওপিনিয়ন। সো ইউর ওপিনিয়ন ডোন্ট পে মাই বিলস, সো আই ডোন্ট কেয়ার। এভাবেই আর কি জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করি। আসলে ফ্যাক্টস আর বিগার দ্যান ওপিনিয়ন্স। তো আমার এর পরের প্রশ্ন হচ্ছে, আপনার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কে বা কি ছিল? অনুপ্রেরণা আমার কাছে মনে হয় মানুষের যেটা ড্রিম বা গোল থাকে, ওটাই মানুষের জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। বাট এভাবে কোনো আলাদা ব্যক্তিবর্গ কিংবা ঘটনা এই মুহূর্তে আমার তো মনে পড়ছে না। মানে নিজের ড্রিমের প্রতি যদি আপনি ফার্ম থাকেন, তাহলে ওইটাই আপনাকে পুশ করবে কাজ করার জন্য। আপনি যদি নিজে ডিটারমাইন্ড থাকেন তাহলে নিজেই নিজের অনুপ্রেরণা হতে পারবেন। অবশ্যই। Exactly. তাহলে এরপরে হুম
এর পরের প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন বর্তমান যুব সমাজ সমাজের প্রতি দায়বদ্ধ হতে পারে? দায়বদ্ধ হতে পারে বলতে, বর্তমান যুব সমাজ বাংলাদেশের যে পরিস্থিতি, এটা এতটা কমপ্লিকেটেড হয়ে দাঁড়িয়েছে এখন, বিশেষ করে মেয়েদের জন্য। সোসাইটি মানে এটা প্রতিনিয়ত আমার মনে হচ্ছে খারাপের দিকে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই দিকটাতে সবাই একটু দৃষ্টিপাত করতে পারে যে, আচ্ছা আমি দেখেছি যে মেয়েদেরকে মানুষ ললিপপের সাথে তুলনা করছে, ক্যান্ডির সাথে তুলনা করছে, আহ তেঁতুলের সাথে তুলনা করছে। অনেকে বলছে মেয়েরা খুবই দামি জিনিস, মেয়েরা হীরার থেকেও দামি, মেয়েরা স্বর্ণের থেকেও দামি। কিন্তু ভাই, এত কিছু আপনারা মেয়েদেরকে বলছেন, এত কিছু মেয়েদেরকে ভাবছেন, বাট মেয়েদেরকে আপনারা মানুষ ভাবতে পারছেন না। মানে একজন মানুষ হিসেবে ট্রিট করাই কিন্তু যথেষ্ট। আপনি বলছেন একদিকে কেউ 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 মেয়েদেরকে ড্র্যাগ ডাউন করার চেষ্টা করছে, কেউ কেউ মেয়েদেরকে মূল্যবান বস্তুর সঙ্গে তুলনা করছে, কিন্তু আমাদের মধ্যে যে মনুষ্যত্ব আছে, আমাদের নিজেদের যে মতামত আছে, আমার মনে হয় এটা দিনকে দিন মানুষ ভুলে যাচ্ছে। তো আমি বলতে পারি যে এখনকার যে সমাজ, তাদের এই দিকটাতে আরেকটু বেশি, কি বলবো, সহনশীল হওয়া উচিত, এটাই। আর কি ধরনের উদ্যোগ বা সৃজনশীলতার মাধ্যমে তারা নিজেদেরকে ডিভোটেড করতে পারে? সৃজনশীল উদ্যোগ এভাবে আসলে মানে যদি আমি কমিউনিটির দিক থেকে বলি, সেক্ষেত্রে আমার আসলে কিছু বলার নেই, কারণ আমি সবসময় বিশ্বাস করি যে মানে আমি চেঞ্জ হলে পৃথিবীটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি সবাইকে প্রত্যেকটা জায়গায় গিয়েই বলি যে, দেখুন আমরা যে বিষয়ে প্রোগ্রাম করছি ওই বিষয়ে আপনি কতটা ভূমিকা রাখছেন। কারণ বড় বড় বক্তৃতা অনুষ্ঠানে আমরা গিয়ে দেখি কি, যে নেতারা বলছে আমরা দেশের জন্য একত্রিত হয়ে কাজ করব, কিন্তু কি করব, কি কাজ করব আমরা, এটা কেউ বলে না। সো আমার কাছে মনে হয় যে 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 সেক্টরে আছে ওই সেক্টরে সে যদি সৎভাবে আর একটা প্রগতিশীল মনোভাব নিয়ে সামনের দিকে আগায়, তাদের মধ্যে যেন একটা একসেপ্টেন্স তৈরি হয়। ভাই, আমাদের দেশে মানুষ নতুন কিছু দেখলে সেটা কোনোভাবেই একসেপ্ট করতে পারে না। মানে তারা সবসময় ভাবে মানে আমাদের মধ্যে নিজে আমরাও যে ভুল হতে পারি, এই একসেপ্টেন্সটা নেই। তো আমার কাছে এটা মনে হয় যে সবার মধ্যে একটু সহনশীলতা, একটু একসেপ্টেন্স আর একটু প্রগতিশীল মনোভাবের আর একটু বিকাশ ঘটানো উচিত। হুম, তা তো অবশ্যই। আর আপনি 10-15 বছর পর নিজেকে কোন পজিশনে দেখতে চান, বা আপনার জীবনের লক্ষ্যটা কি? লক্ষ্য লক্ষ্য এটাই, 10-15 বছর পর আমি একজন সুখী সমৃদ্ধ মানুষ হতে চাই। আর আমার কাজের মাধ্যমে যেন কার কখনো কোনো ক্ষতি না হয়, বরং উপকার হয়, এটাই আলটিমেট গোল। অবশ্যই। আমি একটা কথা বলতে চাই দিদি, যে আপনি আহ, নিজে এখন যে পজিশনে এসেছেন, এখানে আপনার নিজেকে কোন কোন স্কিল ডেভেলপ করতে হয়েছে? স্কিল, সব থেকে বড় যে স্কিলটা, ওটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেটা আমার মধ্যে ছিল না, একেবারেই ছিল না। এটা আমি অনেক ধাক্কা খেয়ে, হ্যাঁ, অনেক ক্রিটিসিজম শুনে টুনে তারপরে এটা আমার মধ্যে হচ্ছে আমি ডেভেলপ করার চেষ্টা করছি এখনো। তো এটা প্রথমত। তারপরে হচ্ছে আহ, আসলে করতে হয়েছে বলবো না, এটা অলরেডি আমার মধ্যে এসে গেছে। সেটা হচ্ছে যে আমার কথা বলার যে দক্ষতা কিংবা ফ্লুয়েন্সি, এটা এই এই পজিশন বলতে, চাইল্ড পার্লামেন্টের একজন ডেপুটি স্পিকার হতে গেলে আপনাকে অবশ্যই অনর্গল নির্দ্বিধায় কথা বলে যেতে হয়। তো এটা অবশ্যই আমার মধ্যে ডেভেলপ করতে হয়েছে আমাকে। তো এগুলোই ছোট ছোট জিনিস, কিন্তু বড় বড় ইম্প্যাক্ট ফেলে আমাদের লাইফে। আরেকটা কথা আমি বলতে চাই, যে এখনকার শিশুদের মধ্যে দেখা যায় যে তারা নিজেদের ফাঁকা সময় স্ক্রিন টাইমে কাটিয়ে দেয়, যেমনটা আপনি বললেন। তবে তারা কি কি উপায় নিজেদের স্ক্রিন টাইমকে আরো আহ, ভালো করে তুলতে পারে, বা আরো এমন কিছু করে তুলতে পারে যেন তারা সেখান থেকে উপকৃত হতে পারে? স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট, এখন আজকালকার যুগে তো স্ক্রিন টাইম
আহ, একটা অতিরিক্ত লেভেলে হয়ে গেলে সেটা অবশ্যই কমাতে হবে, বাট স্ক্রিন টাইমটা তো আমরা বাদ দিতে পারছি না। কারণ আমরা যে পৃথিবীর দিকে সামনের দিকে আগাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমাদেরকে এই ডিভাইসটা নিয়েই চলতে হচ্ছে। এটা এটার সঙ্গে আমরা যতটা খাপ খাইয়ে নিতে পারবো ততটাই ভবিষ্যতে আমাদের জন্য ভালো হবে। কিন্তু শিশুদের জন্য একটা সেফ সাইট তৈরি করা এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। কারণ ওদের জন্য একটা আলাদা, কারণ সব ধরনের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে বাংলাদেশি শিশুদের জন্য কিংবা ওয়ার্ল্ড ওয়াইড শিশুদের জন্য একটা সেফ সাইট তৈরি করা, এটার জন্য কিন্তু অনেক কিছু দরকার। হ্যাঁ, একটা অনেক বড় ডেভেলপার গ্রুপ দরকার। তারপরে হচ্ছে এই যারা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করে তৈরি করে ওদের একটা টিম দরকার। তাহলে সবাইকে বসে একসাথে একটা এরকম সেফ স্পেস তৈরি করার কথা। কিন্তু এক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই, কারণ এই মুহূর্তে ওই সেক্টরে আমরা নেই, তাই না? আমার কাছে মনে হয় যে এটা একদিন হচ্ছে হবে শিশুদের জন্য। যেমন এখন একটা সাইট আছে ইউটিউবের বদলে ইউটিউব ফর কিডস একটা অ্যাপ্লিকেশন রয়েছে। শিশুদের জন্য যদি মানে শিশু বান্ধব কিছু অ্যাপস তৈরি হয় তাহলে হতে পারে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো মূলত আমি একবার শুনেছিলাম যে 18 বছরের নিচে কয়েকটি দেশে শিশুদের হচ্ছে যে ফেসবুক তারপর ইনস্টাগ্রাম চালানো হচ্ছে যে ব্যান করে দেওয়া হচ্ছিল। যে ইনস্টাগ্রামে যদি বাচ্চাদের ফেস আসে তখন ওইটা হচ্ছে ব্যান করে দেওয়া হয়। তো এরকম কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। তো এভাবেই আর কি ধীরে ধীরে আমাদেরকে এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, বাট একবারে এটা সম্ভব না। আর এখনকার যুগের শিশুদের কি নিজেদের ডিজিটাল স্কিল ডেভেলপ করা উচিত? অবভিয়াসলি, উইদাউট এনি ডাউট। কারণ আমি নিজে এখন ভাবি যখন করোনা ছিল আমরা 2 বছর প্রায় ঘরে মানে এভাবেই কাটিয়ে দিয়েছি, তাই না? ওই টাইমটাতে যদি আমরা নিজেদের যে অনলাইন বেসড স্কিল গুলো রয়েছে ওইগুলো নিয়ে যদি আমরা কাজ করতাম তাহলে কিন্তু আজকে আমরা অনেক মানে একটা ভালো জায়গায় থাকতে পারতাম, এর থেকেও অনেক বড় একটা পজিশনে বা একটা স্টেবল পজিশনে থাকতে পারতাম। তো আম আম- আমেরিকাতে কিংবা জাপানে কিন্তু অলরেডি টেক্সট বুকের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ওদেরকে প্র্যাকটিক্যালি এগুলো অলরেডি শেখানো হচ্ছে। আমাদের দেশে এগুলো কবে হবে আমি জানি না, বাট আশা রাখছি যে খুব তাড়াতাড়ি হচ্ছে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি বর্তমান যুগে যে রিকোয়ারমেন্ট গুলো ওইগুলা যেন শেখানো হয়। কারণ পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন নহে, বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। কিন্তু এখন অনেক মানুষ মনে করে যে ডিজিটাল স্কিল বলতেই শুধুমাত্র ফোনের দিকে এক নজরে তাকিয়ে থাকা আর অন্য কোনো দিকে না তাকানো, এবং ডিজিটাল স্কিল বলতে অনেকেই মনে করে যে ফেসবুক স্ক্রলিং করাতে কতটা কে পারদর্শী বা এরকম অনেকেই মনে করে। তো কি ধরনের স্কিল ডেভেলপ করতে হবে, মানে ডিজিটাল যুগেই আপনি এই মোবাইল ফোনে কি ধরনের স্কিল ডেভেলপ করতে পারেন? যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, এটা কি গুরুত্বপূর্ণ শিশুদের জন্য? এখন শিশু বলতে গেলে আমরা কোন বয়সের শিশুদেরকে বোঝাচ্ছি সেটা একটা ফ্যাক্ট। টিনেজার্স কারণ মূলত। হ্যাঁ, যদি টিনেজার্স হয়ে থাকে, কারণ আমাদের দেশে হয় কি টিনেজে আমাদের মাথার উপরে কোনো চাপ থাকে না। হঠাৎ করে যখনই আপনি 19 আপনার হয়ে যায় কিংবা আপনি 20s পা দেন তখনই হঠাৎ করে দেখি কি যে আমাকে এখন ইনকাম করতে হবে। আমার বয়সে সবাই হচ্ছে কোনো না কোনো ভাবে ইনকাম করছে, নিজের খরচ চালাচ্ছে। তখন কিন্তু মাথার উপর একটা বড় প্রেশার এসে যায় যে এতদিন আমাকে কেউ বলে নাই যে আমাকেও ইনকাম করতে হবে বা কিভাবে ইনকাম করা যায়। হঠাৎ করে আমাকে দেখতে হচ্ছে আমি একটা অথৈ সাগরে পড়ে আছি, এখন আমাকে বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু আর্ন। সো আপনি যেরকম বললেন, হ্যাঁ, প্রোগ্রামিং স্কিল থেকে শুরু করে তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের স্কিল রয়েছে। যেমন আমরা ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা আমরা দেখতে পারি, যদিও ওখানে মেবি অ্যাকাউন্ট করতে গেলে আইডেন্টিটি কার্ড দরকার হয়, মানে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড মেবি দরকার হয়। বাট তারপর আমরা এই স্কিলগুলো যদি শিখে রাখি তাহলে পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটা কিভাবে কাজ করে, এই ধরনের জ্ঞান। তারপরে হচ্ছে যে বর্তমানে আমি জানি যে এই জিনিসটাকে অনেক হয়তো ক্রিঞ্জ মনে করে, বাট কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু উপার্জনের একটা বড় পন্থা হয়ে দাঁড়িয়েছে। তো এটা ম্যানেজমেন্ট করাও কিন্তু বেশ টাফ। সো আমার কাছে মনে হয় এগুলো যদি মানুষ সাইড হাসেল হিসেবে রাখে শিশু বয়সে অবশ্যই, কারণ তখন তো তারা নিজেদের ভবিষ্যতে কি করবে সেটা অলরেডি নির্ধারিত করতে পারে না।
তো যদি পড়াশোনার পাশাপাশি এগুলোকে তারা রাখে, যেমন ফ্রিল্যান্সিং কিংবা হচ্ছে প্রোগ্রামিং, হ্যাঁ, তারপরে গ্রাফিক্স ডিজাইনিং। কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক্স ডিজাইনিং, এগুলো যদি তারা শিখে রাখে তাহলে অনেক বেশি উপকৃত হবে, পরবর্তীতে সাফার করতে হবে না। অবশ্যই। আর আমার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সমাজে এখন শিশুদের মধ্যে যে ধরনের সমস্যা বেশি দেখা যাচ্ছে সেগুলো নিরূপণ করতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখন বর্তমানে আমাদের দেশে যে সমস্যাটা শিশুদের নিয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে প্রত্যেক দিন আমরা দেখছি শিশু অপহৃত হয়ে যাচ্ছে, আর শিশু ধর্ষণের হার প্রচুর পরিমাণে বেড়েছে। হ্যাঁ, আর পরবর্তী সময়টাতে যেহেতু শিশুরা আমাদের এখন যারা শিশু, ওদের যে টাইমটা ওরা কিন্তু জন্মের পর থেকেই ফোন, ডিজিটাল ডিভাইস এগুলোর সঙ্গে ওরা বড় হয়েছে। তো ওদের ক্ষেত্রে এই যে সাইবার বুলিং জিনিসটা একটা থ্রেট হয়ে দাঁড়াবে, এটা একটা আশঙ্কার বিষয় আমার কাছে মনে হয়। বাট যে জিনিসটা এখন সব থেকে বেশি কনসার্নিং সেটা হচ্ছে শিশু অপহরণ, শিশু ধর্ষণ, এমনকি এখন শিশুদের ক্ষেত্রে ছেলে মেয়ে নির্বিশেষে আমরা দেখতে পাচ্ছি যে যৌন হয়রানির শিকার হচ্ছে। সো এটা আমরা কিভাবে বন্ধ করতে পারি? আমরা কয়েকটি আমি দেখেছি সংগঠন নতুন করে কাজ করা শুরু করেছে এবং তারা ইফেক্টিভলি কিছু কিছু শিশুদেরকে উদ্ধারও করছে, কিন্তু পুরোপুরি যদি এটা আমাদেরকে করতে হয় তাহলে যেটা আমরা বহু বছর ধরে বলে আসছি, শাস্তি দিতে হবে, মানে হচ্ছে আইনের বাস্তব প্রয়োগ করতে হবে, এটা এক নাম্বার। সেকেন্ডে হচ্ছে ওইটা যেটা আমি বললাম যে অনলাইনে একটা থ্রেটের মধ্যে তাদেরকে পড়তে হবে ভবিষ্যতে। সো আমাদের দেশে সাইবার ক্রাইমের যে বিষয়টা সেখানে কতটুকু কি শাস্তি রয়েছে বা কি কি পদক্ষেপ নিলে এটা বন্ধ হতে পারে, এগুলো এখনো আমরা সবাই ক্লিয়ারলি জানি না। আর এরকম কোনো ঘটনাও কিন্তু আমার মনে হয় না আমরা শুনেছি যে এরকম সাইবার ক্রাইম হয়েছিল, এরপরে অপরাধী শাস্তি পেয়েছে কিংবা তার জেল হয়েছে, এরকম এরকম দৃষ্টান্ত যদি স্থাপন করতে পারি তাহলে হয়তো আস্তে আস্তে জিনিসটা কমে আসতে পারে, আশা করা যায়। আর সাইবার ক্রাইম গুলোকে সাধারণত ওভারলুক করা হয় অনেক ক্ষেত্রে, মনে করা হয় না যে এটা অত বড় ধরনের ইস্যু বা কোনো প্রবলেম হতে পারে ভবিষ্যতে। তা অবশ্যই যে সকলকে আইনের আওতায় আনতে হবে আর আইনের বাস্তবায়ন করতে হবে। আমার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার মতে আগামী 5-10 বছরে শিশুরা কি ধরনের সমস্যার বেশি সম্মুখীন হতে পারে বা কি ধরনের চ্যালেঞ্জ তাদের বাধা হয়ে দাঁড়াবে? ফার্স্ট চ্যালেঞ্জ এটাই যে সাইবার বুলিং বা সাইবার ক্রাইমে তাদের শিকার হতে হবে, কারণ তারা এখন বেশিরভাগ বাচ্চারাই ফোন ইউজ করছে। তো সেক্ষেত্রে কিছুক্ষণ আগে যেরকম আমি বললাম যে এই ক্রাইম গুলো বর্তমানে এত বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু এটাকে মানে থামানোর কোনো ইনিশিয়েটিভ তেমন ভাবে কিন্তু কার্যকর হচ্ছে না। তো এটা ওদের জন্য একটা থ্রেট। আর শুধু শিশুদের জন্য নয়, আমাদের জন্য সামনে 10-15 বছর খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে যদি আমরা এই যে মানে বর্তমান পৃথিবীতে যে বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি স্টাডি হচ্ছে এইগুলোর বিষয়ে যদি আমাদের ধ্যান ধারণা কিংবা যে শিক্ষা ওইটা না থাকে, যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, ডিজিটাল স্কিলস গুলো যদি আমরা এড়িয়ে যাই তাহলে 10-15 বছর পর দেখবো যে কোনো জব নাই, আমাদের কোনো কাজ নাই, পরে আমাদেরকে জবলেস হয়ে থাকতে হবে। তো এটাই বর্তমানে সব থেকে বড় রিস্ক। আবার এই বর্তমান বিশ্বে আমরা দেখতে পাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই গোটা বিশ্বকে দখল করে নিচ্ছে। ধীরে ধীরে এটি আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। তো আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি যেন আমরা পুরোপুরি এআই এর উপর যেন আমাদের যেন আমরা এআই বাদেও নিজেদের একটা সত্তা গড়ে তুলতে পারি? এখন এআই, আমি এই বিষয়ে আসলে বলতে গেলে প্রথম যিনি হচ্ছে গুগলে এআই মানে অন্তর্ভুক্ত করেছিলেন যে ব্যক্তি, তিনি গুগলে চাকরি ছেড়ে দিয়েছেন, কারণ তিনি বলেছেন যে আমি এই কাজ করব না, কারণ এটা মানুষের জন্য ভীষণ থ্রেটনিং। হ্যাঁ, কিন্তু মানে আমরা যারা সাধারণ জনগণ আমরা কিছুই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে আমাদের সাথে কি হচ্ছে। কারণ আমাদের সবার প্রিয়, অনেক বিখ্যাত ইলন মাস্ক যিনি রয়েছেন,
তিনি কিছুদিন পর পর, সম্মানীয় ইলন মাস্ক, তিনি কিছুদিন পর পর এক একটা হচ্ছে এআই ভিত্তিক টুলস, এই কাজে এআই, সেই কাজে এআই, উনি সবকিছুতে হচ্ছে এআই অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করছেন। এই ক্ষেত্রে ওনার অনেক প্রফিট হচ্ছে, বাট এটা যে আমাদের জন্য কতটা থ্রেটনিং হতে যাচ্ছে সেটা হচ্ছে, যিনি প্রথম ওই যে গুগলে কাজ করতেন, এআই যিনি ইনভেন্ট করেছিলেন, সেই ব্যক্তি নিজের বলা, যে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে হিউম্যান কাইন্ড যারা আছে তারা কি জানে যে এআই এর পরবর্তী কনসিকুয়েন্স কি হবে? And তার রিপ্লাই ছিল না, মানুষ জাতি এই সম্পর্কে কিচ্ছু জানে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা ডেঞ্জারাস হতে পারে। এক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে যে ব্যক্তি নিজে এআই তৈরি করে রিপেন্ট করছে, সেখানে আমাদের কিছু বলার আসলে কোনো স্কোপ নেই। তবে আমার কাছে মনে হয় যে এখন সবাই বলছে এআই ডেভেলপমেন্ট শেখো, মানে এআই কে কিভাবে কন্ট্রোল করতে পারো সেটা শেখো, তাহলে হয়তো এআই এর যে প্রকোপ, মানে যে একটা কন্ট্রোলিং চলে আসবে আমাদের উপরে, ওটা থেকে আমরা হয়তো নিস্তার পেতে পারি, বাট ওটা আমরা কজন শিখবো, ওই শেখার স্কিল বা স্কোপ আমাদের দেশে কতটা আছে। সো এটা অনেকটা মানে কি বলবো, হতাশাজনক, ফ্রাস্ট্রেটিং বলতে পারে জিনিসটা আমাদের জন্য। হ্যাঁ, আর আমরা যে দেখতে পাই যে গুগল এআই যেটা রয়েছে জেমিনি, সেখানে আমরা যে কোনো ধরনের অ্যাপের কথা বললে সেই অ্যাপটার প্রোগ্রামিং আমাদেরকে এখন দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমাদের আর নিজের কোনো বুদ্ধি খাটিয়ে প্রোগ্রামিং করতে হচ্ছে না, এমন একটা জগতে আমরা প্রবেশ করেছি। আলোচনা করলাম যে প্রোগ্রামিং শিখবো, তো ক্যানভা একটা অ্যাপ আছে আমরা শুনেছি, ওখানে রিসেন্টলি ক্যানভা প্রোগ্রামিং অ্যাড করা হয়েছে, মানে আপনি জাস্ট একটা প্রম্পট লিখে দিবেন, ওরা আপনার জন্য প্রোগ্রাম করে দিবে। তো আমি জানি না কয়েক বছর পর আমাদের মানে কি কি ক্ষেত্রে আমাদের চাকরিগুলো চলে যাবে, মানুষ আনএমপ্লয়েড হয়ে যাবে, কতটা রিস্ক আছে। এটা সত্যিই অনেক বড় একটা, কি বলবো, মানুষ জাতির জন্য একটা থ্রেট। তবে অনেকে আবার বলছে যে এআই হচ্ছে মানুষকে রিপ্লেস করতে পারবে না। তো সবার মানে সবগুলো বিষয়ে যেমন একটা মুদ্রার এপিঠ ওপিঠ থাকে, তো এই বিষয়টা নিয়েও তর্ক বিতর্ক চলছে, তর্ক বিতর্ক চলুক, এবং আমরাও সেই তর্ক বিতর্কের সাথে নিজেদেরকে ইমপ্রুভ করতে থাকি। আপনি শিশুদের ভবিষ্যৎ গঠনে কি কি অবদান রাখতে চান? শিশুদের ভবিষ্যৎ গঠন বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে একটা দেশ কিংবা একটা সমাজ যেখানে শিশুরা সেফ থাকবে, তো সেখানে হ্যাঁ, আমার কি ভূমিকা থাকবে? তো মানে যেখানে আমার শিশুরা নিজেদের কথা নিজেরা বলতে পারবে, ফ্রিলি সবকিছু করতে পারবে, নিজেদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে, এরকম। তো আমার ভূমিকা বলতে আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু অনেক শিশু সংগঠন রয়েছে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে শিশুরা ভুল করতে পারে, কিন্তু বড়রা কখনো ভুল করতে পারে না। মানে এটা একটা মিসকনসেপশন যে একটা মানুষ সে শিশু থেকে যখন বড় হয়, সে শুধুমাত্র আমাদের কথার গুরুত্ব কম দেওয়া হয় এটা ভেবে যে ওদের সিদ্ধান্ত সবসময় সঠিক নাও হতে পারে। সো এই কথাটা একজন অ্যাডাল্টের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে প্রয়োগ করা যায়, কারণ কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। এখন একজন শিশুর প্রবলেম একজন শিশু সব থেকে ভালো করে বুঝতে পারবে, কারণ ওই সাইকোলজিটা একজন শিশুর মধ্যেই কাজ করে, ওই মেন্টাল সেটআপটা একজন অ্যাডাল্টের মধ্যে নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি কাজ করে যাচ্ছি। আমাদের যে ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স, এটা নিয়ে আমরা যেরকম কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে অনেকেই আছে আমাদের মধ্যে যারা নিজেদের সংগঠন তৈরি করবে শিশুদের জন্য একটা সুন্দর স্পেস তৈরি করার জন্য। তো সেখানে কন্ট্রিবিউট করা যেতে পারে, এবং হচ্ছে যে ভবিষ্যতে এই কাজগুলোই যাতে আরো বড় লেভেলে মানে পৌঁছাতে পারে, শিশুরা নিজেদের মতামত দিতে যেন দ্বিধা না করে। আপনি দেখবেন কি, একটা মজার ভিডিও দেখেছিলাম, সেখানে মানে যারা হচ্ছে ওয়েস্টের দিকে যারা থাকে, যেমন আমেরিকা কিংবা ওই মহাদেশের মানুষ, ওখানে বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে হাউ আর ইউ বা কেমন যাচ্ছে দিন, তখন কিন্তু ওরা একদম ফ্লুয়েন্টলি মানে একটার জায়গায় 10টা কথা বলবে যে আই এম হ্যাভিং আ ব্যাড ডে, মাই টিচার স্কোল্ড মি, বাট আই ওয়াজন্ট রং, শি, মানে ব্লা 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 এরকম। বাট আমাদের দেশে একটা বাচ্চাকে যদি আপনি জিজ্ঞেস করেন কি বাবু কেমন আছো,
তখন সে মানে লুকাবে মায়ের আঁচলের নিচে যে না কথা বলবো না, লজ্জা পাচ্ছি। সো আর আমাদের না হয় বাচ্চা কথা মানে বলে একটা না তারা। কনভেনশনাল, হ্যাঁ, তারা হ্যাঁ ভালো আছি বলার পর আপনি কেমন আছেন এইটুকু বলার তাদের মধ্যে যে সাহসটা, ওইটা তাদের ফ্যামিলি থেকে দেওয়া হয় না। তো আমার কাছে মনে হয় আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করছি, আমি বিভিন্ন বিষয়ে এই বিষয়গুলো নিয়েও কন্টেন্ট তৈরি করব। যদি কারো সামনে পড়ে, যদি তারা অ্যাওয়ার হয়, এক্ষেত্রে আমার একটা ভূমিকা থাকবে। আর তাছাড়াও সংগঠনের মাধ্যমে কাজ করেও কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। বাচ্চাদেরকে হচ্ছে ওদেরকে কনফিডেন্ট করতে হবে। আমরা যেমন কনফিডেন্ট হয়েছি কখন এসে, এই যে ইনস্টিটিউটে আসার পর ২-৩ বছর পরে থেকে কাজ করে তারপরে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। তো শিশুদেরকে যদি আগে থেকেই মানে ওদের ফ্যামিলি থেকে এইভাবে গ্রুমিং করা হয়ে থাকে, তাহলে কিন্তু ওদের জন্য একটা আরেকটা বেটার ওয়ার্ল্ড ওরা ডিজার্ভ করে। সো এই বিষয়ে আমি কাজ করতে চাই এবং যেরকম সংগঠনের সঙ্গে আছি সেভাবে কাজ করে যেতে চাই। এন্ড তাছাড়াও যদি সামর্থ্য থাকে তখন নিজের উদ্যোগে কিছু করব অবশ্যই। সো এটাই। আচ্ছা। আর বলা হয়ে থাকে যে টু এর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল। কিন্তু হুম, এখনকার দিনে আপনি যেটা বললেন যে শিশুদের ভুলটাকে বড় ভুল হিসেবে দেখা হয়, কিন্তু যারা অভিভাবক রয়েছেন তাদের ভুলটাকে সেভাবে দেখা হয় না। এবং অনেক সময় শিশুরা তাদের অভিভাবকদের ভুলের জন্য অনেক বেশি রিগ্রেট করে, আর আত্মবিশ্বাস হারায় ফেলে, আর অনেক বেশি ডিপ্রেশনে ভোগে। তো এটার হুম। মানে এটা নিরূপণ করার জন্য কি কি করা যেতে পারে আপনি মনে করেন? শিশুদেরকে ব্লেম করা এটা বহু যুগ থেকে চলে আসছে। মানে যখন এখন এই কথাগুলো হচ্ছে কি আমাদের একটা টার্ম রয়েছে, মেবি সামথিং কলেজ জেনারেল প্যারেন্টিং। এই শব্দ বা এই টার্মের সাথে আমরা কজন পরিচিত আমি জানি না। বাট আমার কাছে মনে হয় একজন শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার পর আমরা ওদেরকে আমাদের ফিউচার ইন্স্যুরেন্স ভাবি। ভাবি যে ওর উপরে আমরা ইনভেস্ট করব, ভবিষ্যতে গিয়ে ও ফিডব্যাক দিবে। বাট একজন শিশু একজন হিউম্যান বিইং, মানে ওর কোনো ইনভেস্টমেন্ট তো না, তাই না? মানে শিশুর মতামতকে তো গুরুত্ব দেওয়া সেটা অনেক পরের ব্যাপার। বাট এই যে প্যারেন্টিং এর কারণে কিন্তু অনেক শিশু অনেক ছোট থাকতেই হচ্ছে ডিপ্রেসড হয়ে যায়। এই বিষয়ে যদি আমরা কথা বলতে যাই তখন আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করা হবে, সমাদৃতা আপনি ভাবতে পারবেন না। যে আমরা যদি শিশু হয়ে কোনো বয়স্ক ব্যক্তির ভুল ধরিয়ে দিতে চাই, তাহলে আমরা আমাদের শিক্ষা, পারিবারিক শিক্ষা, আমাদের কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, অবশ্যই। নানা রকম ভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, যেখানে আমরা একজন 18-19 বছরের মানুষ হয়ে বুঝতে পারছি যে একটা শিশুকে কখনোই কন্ট্রোল করা যায় না। কারণ ও একটা ভিন্ন মানুষ, ওর একটা স্বকীয় সত্তা আছে। সেটা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কেন বুঝতে পারছে না? এটা তো আমাদেরকে স্টাডি করতে হবে। তারা কেন একসেপ্ট করতে পারছে না যে তাদেরও ভুল হতে পারে? কারণ আমি একজন মানুষ, আপনি একজন মানুষ। আপনি তো বা আমি তো ভবিষ্যতে মা হব, কিংবা যদি মা হই কিংবা প্যারেন্ট হই, তখন কি আমাদের ভুল হবে না? সো এটা আমাদেরকে একসেপ্ট করতে হবে, সোশ্যাল অ্যাওয়ারনেস জাগাতে হবে। কিন্তু এতে অনেকটা টাইম লেগে যাবে, বাট আমরা চেষ্টা করে যাব। যেমন আমি আমার কন্টেন্টের মাধ্যমেই মাঝে মাঝে এগুলো নিয়ে কথা বলে থাকি যে যারা আমাদেরকে এই ওয়ার্ল্ডে আনলো, তাদের কাছে যদি আমরা আমাদের কষ্টের কথাগুলো শেয়ার করতে না পারি, যদি আমাদের টাফ টাইম গুলোতে তারা আমাদের পাশে না থাকে, তাহলে কে থাকবে? উল্টো তারাই যদি আমাদেরকে ব্লেম করে, তাহলে আমাদের তো এই জন্যই কিন্তু বাচ্চারা বা আমাদের মতো মানুষ সুইসাইড অ্যাটেম্প্ট করে। এই জন্যই সুইসাইডের রেটটা এত বেশি যে আমরা আমাদের ফ্যামিলির এক্স্যাক্টলি। সাথে দুটো মন খুলে কথা বলতে পারি না। তারপরে মানুষ কথা বলতে যায় কোথায়? একজন অপরিচিত মানুষের সাথে, যার সঙ্গে নাকি না তার পরিচয় ছিল। তারপরে জিনিসটা আরো বেশি খারাপ হয়ে যায়। তখন হ্যাঁ। ওখান থেকে যদি সে চিটেড হয়, তখন তার মনে হয় কি যে লাইফে আর কিছুই নাই, আমার ফ্যামিলিও নাই আমার পাশে, সো এখন তো আমাকে সুইসাইড করতে হবে। কিন্তু যদি একটা ফ্যামিলি একটু সাপোর্ট করতো, তাহলে হয়তো জিনিসটা এতটা খারাপ হয়ে দাঁড়াতো না। আমার কাছে মনে হয় আমি আমার কন্টেন্টের মাধ্যমে অথবা আজকের প্রোগ্রামের মাধ্যমে অনেকে শুনবে, হয়তো অনেকে অ্যাওয়ার হবে। আমরা আশা রাখবো এবং চেষ্টা চালিয়ে যাবো।
তারপর এখনকার যুগে যেটা আমরা দেখতে পাই, প্যারেন্টিং এর ব্যাপারে যেটা দেখা যায় যে শিশুরা নিজেদের মতো নিজেরা কিছু করতে পারছে না। অর্থাৎ যখন তারা কোনো ধরনের কাজ করতে চাচ্ছে বা কোনো ভাষায় কথা বলতে চাচ্ছে, যেমন আমি বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু অনেক শিশু যখন একজন অপরিচিত মানুষের সাথে বাংলা ভাষায় কথা বলতে যায় বা এমন কিছু করতে চায় যা তার মনের মতো, তখন তার মা বাবা হ্যাঁ, অনেক সময় তাকে বলে যে এভাবে করো না, এভাবে কেন করছো, আমি কি তোমাকে এভাবে শিখিয়েছি, ইংরেজিতে কথা বলো, আমি কি এটা বলেছিলাম করতে, আমি বলেছিলাম না এভাবে বসে থাকবে, কারোর সাথে সেভাবে কথা বলার দরকার নাই। তো এই বিষয়টা মানে এখনকার পরিবেশে আমরা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। আর এখন আমি আমার নেক্সট প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে আপনি কি মনে করেন শিশু নেতৃত্বের কি প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, এই যে আমরা এত সমস্যা বললাম, এর সমাধান হচ্ছে শিশু নেতৃত্ব। শিশুরা যে নিজেদের কথা বলতে পারছে না, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, যখন ফ্যামিলির কাছে শেয়ার করতে পারছে না, তখনই কিন্তু আমাদের প্রয়োজন হয়ে দাঁড়ায় একটা শিশুদের আলাদা প্ল্যাটফর্ম, একটা শিশু নেতৃত্বের জায়গা, যেখানে অন্তত তারা নিজেদের কথাগুলো বলতে পারবে। যেমন আজকে এনসিটিএফ নওগাঁ যে প্রোগ্রামটা আয়োজন করেছে, এখানে এসে আমি আমার কথাগুলো বলতে পারছি। অনেক শিশুই হয়তো, আমার মতে অনেক শিশু এই কথাগুলোই তার ফ্যামিলির সাথে কখনোই শেয়ার করতে পারতো না। যদি তাদের ভুল তারা তার পরিবারের সাথে শেয়ার করতো, তাহলে উল্টো পরিবার তাদেরকে ব্লেম করতো কনসোল করার পরিবর্তে। সো এটাতে তারা আরো বেশি ট্রিগার্ড হয়ে যেত। সো এই জন্যই শিশুদের জন্য আলাদা প্ল্যাটফর্ম দরকার। যখন কেউ থাকবে না ওদের জন্য কথা বলা, তখন আমরা কথা বলবো। এই জন্য শিশু নেতৃত্ব, শিশু সংগঠন, এগুলো ভেরি ভেরি নিডেড। যতদিন না পর্যন্ত সব শিশু সেফ ফিল করবে নিজেদের ফ্যামিলিতে, ততদিন পর্যন্ত আমরা তো শিশু সংগঠন চালিয়ে যাব। আবার অনেক সময় যে একটা ফ্যামিলি তার শিশুর ভুলের জন্য তাকে ডিসওনও করতে পারে, আর ফলে শিশুটি দিশেহারা হয়ে পড়ে তার জীবনটি নষ্ট হয়ে যায়। আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি আর এই নেতৃত্বের ভালো দিক এবং খারাপ দিক সম্বন্ধে আপনার বক্তব্য কি হতে পারে? শিশু নেতৃত্বে, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আহ, শিশু নেতৃত্বের ভালো দিক বলতে আমরা এই যে আলোচনাগুলো করলাম, সেগুলো তো আছে। শিশু নেতৃত্বের খারাপ দিক নিয়ে যদি আমরা ভাবি, সবকিছুরই ভালো খারাপ দিক থাকে। যেমন এই জিনিসটার খারাপ দিক থাকতো না যদি আমাদের সামাজিক ব্যবস্থাটা ভিন্ন রকম হতো। আজকে শিশুরা যখন একটা প্রোগ্রামে যায়, কিংবা আমরাই শিশু হয়ে যখন এনসিটিএফ থেকে একটা বাল্য বিবাহ আমরা ঠেকাতে যাই, ঠেকাতে একটা মানে রিয়েল লাইফ ইনসিডেন্টই হচ্ছে। আমরা একদিন হচ্ছে একটা মেয়ে আমাদেরই সাথে পড়তো, তখন আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছিল। তখন আমরা যখন সেটা আটকাতে যাই, আমরা বাচ্চা বলে প্যারেন্টসরা হচ্ছে অনেক উল্টাপাল্টা কথা, যে হ্যাঁ বাচ্চা এখনই এত বেশি বুঝতেছো, অনেক ভাবে আমাদেরকে হচ্ছে মানে হেয় করার চেষ্টা করেছে, কারণ আমরা শিশু বলে। বাট এটা কোনো খারাপ দিক আমি বলবো না, বাট আমাদের সমাজ ব্যবস্থা এটাকে খারাপ করে দিয়েছে, মানে এই পরিস্থিতিটা ক্রিয়েট করে দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় কি, শিশুরা সাধারণত আহ মানে অতটা রাজনীতির মধ্যে নাই, তো ওদের নেতৃত্ব সাধারণত খারাপ দিকে মানুষকে মিসলিড করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। অনেক সময় এই শিশু নেতৃত্ব দিচ্ছে এই বিষয়টাকে সিরিয়াসলিও নেওয়া হয় না, আর হাসাহাসি করা হয়। এই বিষয়টা একটু খারাপ অবশ্য। তবে যদি কোনো শিশু তার নিজে নেতৃত্ব দিতে দিতে চায় কোনো সংগঠনকে, তবে তার কি কি মাথায় রাখা উচিত, এটা সম্বন্ধে একটু আলোচনা করুন। মাথায় রাখা বলতে, একজন শিশু কত কিছুই বা মাথায় রাখবে বলুন। তার প্রথমে হচ্ছে সে একজন শিশু, তার বয়সটা খুবই কম। তো মাথায় রাখতে হবে বলতে, আমরা যে প্রোগ্রাম গুলো করে থাকি বা যে আহ, কি বলবো ট্যাবু গুলোর বিরুদ্ধে কাজ করি, সেগুলো কিন্তু আমরা নিজের আগে বন্ধ করে দিতে পারবো না। হ্যাঁ, এই এক্সাইটমেন্ট আমাদেরকে কন্ট্রোল করতে হবে, কারণ আমরা যখন প্রথম গিয়েছিলাম বাল্যবিবাহ বন্ধ করতে, হ্যাঁ অনেক অনেক কথা শুনে ফেরত এসেছি। পরে আমরা যখন পুলিশ সুপারকে জানাই, তখন পুলিশ সুপার গিয়ে ঘটনাটা হ্যান্ডেল করে। সো এক্ষেত্রে আমাদেরকে একটু বেশি কাম হতে হবে। আর অবশ্যই আমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকতে হবে, যাতে আমাদের কথায় মানুষ বিশ্বাস করে
এবং আমাদের আমাদের ডাকে যেন তারা সাড়া দেয়, এটাই। একজন শিশু হিসেবে আসলে এত কিছু হিসাব নিকাশ করার টাইম নাই। আমরা যদি কোনোটাকে খারাপ দেখি তাহলে আমরা হচ্ছে আমাদের সংগঠনে এসে জানাবো, বলবো, সেখানে আলোচনা হবে। এরপরে সেখান থেকে আমরা নেক্সট স্টেপটা নিব। তো আমার কাছে মনে হয় কি শিশুদের জন্য জিনিসটা এত কঠিন করে বলার দরকার নেই, কারণ ওদের ব্রেনের জন্য এতটা চাপ কিংবা এতটা মেকানিজম টাইপের জিনিসগুলো আমি চাই না যে ওদের মধ্যে সৃষ্টি হোক। মানুষ মানে নিজের নেচার থেকে যদি কারোর মধ্যে আসে তাহলে সেটা কিন্তু ওদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ এই টাইমে মানুষ নিজেকেই হচ্ছে কি বলবো, এই টাইমে নিজেকেই সে হচ্ছে নতুন করে খুঁজে পায়, মানে তখন সে বুঝতে পারে যে আমি আসলে কি চাচ্ছি, মানে তখনও তার কাছে কিন্তু নিশ্চিত না তার ভবিষ্যৎটা। সো এই কারণে আমি চাই যে এটা যেন অনেক বেশি ন্যাচারাল হয়। আর বিভিন্ন ধরনের সোশ্যাল ট্যাবু, তারপর হচ্ছে সুপারস্টিশন, এগুলো হচ্ছে একটা শিশুকে দমায় রাখে। বিশেষ করে যে সকল শিশু গ্রাম্য এলাকায় বসবাস করছে বা এমন এলাকায় বসবাস করছে যেখানে হয়তোবা এরকম শিশু সংগঠনের কখনো চিন্তাই করা হয়নি। এটা একটা বড় ধরনের সমস্যা বাংলাদেশে বিশেষ করে। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান, কেমন করে আপনি ওই ধরনের শিশুদেরকে রিচ করবেন? এখন মূলত যেটা সমস্যা হয় গ্রাম্য এলাকায় সাধারণত এই বিষয়ক অ্যাওয়ারনেস গুলো পৌঁছানো সম্ভব হয় না। হ্যাঁ, তখন হয় কি ওই শিশুরাই না বড় করে ভাবতে পারে না, মানে ওদের স্বপ্নের যে গণ্ডিটা ওটা ওদের ফ্যামিলি থেকে অনেক বেশি ছোট করে দেয়া হয়। যেমন একজন মেয়েকে বলা হয় যে তুই বিয়ে করবি, বিয়ে করে সংসার করবি, এর থেকে যে একটা মানে ও যে নিজের পায়ে দাঁড়িয়ে একটা বেটার ফিউচার গড়তে পারে এটা কিন্তু ওকে শেখানোই হয় না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় কি আহ, আমরা যেরকম বলি যে হচ্ছে যে রুট লেভেল গুলোতে গিয়ে আমরা কিছু প্রোগ্রাম করব, বাট বিলিভ মি একটা দুটো প্রোগ্রাম করলে কিছুই চেঞ্জ হয় না। সো ওদেরকে হ্যাঁ, আমাদেরকে কেউ এমন ভাবে সিরিয়াসলি বোঝাতে নিতে হবে, চায় না। ওদেরকে না আমাদেরকে একজন মেন্টরের মতো, একজন সাইকিয়াট্রিস্টের মতো করে বোঝাতে হবে যে তুমি যে লাইফটা স্বপ্ন দেখো তার থেকে অনেক বেটার একটা লাইফ তুমি ডিজার্ভ করো। হ্যাঁ, যেমন আমি আমার গ্রামে গিয়ে দেখেছিলাম কি একটা মেয়ের না বিয়ে হয়ে যাচ্ছে, মেবি ওর 18 হবে হবে এরকম একটা টাইম বা এখনো হয়নি। সো আমি গিয়ে ওর বাবাকে বললাম, প্রতিবাদ করার পরে শুনলাম যে মেয়েটা নাকি চায় বিয়ে করতে, সো ওর নাকি ইচ্ছা আছে। সো এখন যদিও সে নাবালিকা, তার ইচ্ছার এখানে আমরা দাম দিব না, কারণ এটা তো তার জন্য ক্ষতিকর, তাই না? ওর যদি ইচ্ছা থাকেও তারপর আমাদের এই বাল্য বিবাহটা বন্ধ করা উচিত। কিন্তু আপনি ভেবে দেখুন যে ও কিন্তু নিজের আসন্ন পরিস্থিতি, আসন্ন যে সমস্যাগুলো এগুলো সম্পর্কে জানে না, জানে না বলে ও বিয়েতে রাজি হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যেমন রুট লেভেল পর্যন্ত যাওয়াটা ইম্পর্টেন্ট, এখন কিন্তু সবার হাতেই স্মার্টফোন আছে। সো হুম। যদি চাই তাহলে কিন্তু আমরা বিভিন্ন বার্তা তাদের মাঝে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে পৌঁছে দিতে পারি, এমনকি সংগঠনের মাধ্যমেও পৌঁছে দিতে পারি। যেমন আমাদের পিরোজপুর জেলা থেকেই আমরা হচ্ছে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, যে আমরা একদম রুট লেভেলে গিয়ে যে সকল কি বলে ওই যে আশ্রয়ণ প্রকল্প ছিল পদক্ষেপ। ওখানে বাচ্চা হ্যাঁ। প্রকল্পে যে বাচ্চারা থাকতো ওদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হুম। করব, এবং আমরা করেছিলামও। হ্যাঁ, তো ওদের যে সাফারিংস গুলো, ওদের প্রবলেম গুলো এগুলো না ওদের ভাষায় ওদেরকে বোঝাতে হয়, তাহলে হয়তো এমনকি একটা মজার বিষয় ওখানে গিয়ে না আমরা কয়েকজন বাচ্চাকে এমনও পেয়েছি যে যারা অনেক বেশি আগ্রহী, মানে ওরা সবকিছু জানতে চায়, ওরা আমাদের সাথে কাজ করতে চায়। এগুলো দেখে না অনেক বেশি ভালো লাগে, তখন মনে হয় যে না, আমরা যেরকম প্রোগ্রাম করেছি বাংলাদেশের 64 জেলা এভাবে করতে পারে। এছাড়া আমরা না চাইলে একটা অনলাইন এজেন্ডাও চালু করতে পারি যেমন আপনারা করেছেন। সো এটা যদি পুরো সবগুলো জেলায় চালু হয় তাহলে আমার মনে হয় যে অনেকের কাছে বার্তা পৌঁছে যাবে। সো এটাই। হ্যাঁ, আর বিশেষ করে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গ্রাম্য এলাকাগুলোতে যদি কোনো মেয়ে শিশু বলে যে তার একটা স্বপ্ন আছে, সে এখন বিয়ে হুম। করতে চায় না, তখন তাকে নিতান্তই একটা হাসির ব্যাপার হিসেবে ধরা হয়, তাকে কখনো সিরিয়াসলি নেওয়া হয় না। এই বিষয়টা আসলে আমাদের উচিত আরো এই বিষয়টা নিয়ে কাজ করা। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার
আপনার প্রতি শেষ প্রশ্ন হলো যে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কে, তাহলে আপনি এই প্রশ্নটির এক কথায় কি উত্তর দেবেন এবং কেন দেবেন? আমি কে? আচ্ছা, আমার কাছে মনে হয় কি সব থেকে বড় জ্ঞান এটা এটা জানা যে আমরা কিছুই জানি না। হ্যাঁ, তো এই অর্থে আমি আই এম নোবডি। সো আমি কেউই না, দার্শনিকরা বলে গিয়েছেন। সাধারণ একজন মানুষ, তেমন কেউই না। সো আমি কে, এটার দুইটা দিক হতে পারে। আমি যখন বলছি আমি কেউই না, যারা হতাশাগ্রস্ত মানুষ তারা হয়তো হাসবে, তারা ভাবে নিজেকে ছোট করে দেখছে। হ্যাঁ, কিন্তু যখন আমি বলছি আমি কেউই না, যারা এই কথাটা জানে যে আমরা আসলে এখনো অব্দি কিচ্ছু জানি না অ্যাবাউট দিস ইউনিভার্স, সো আমার কাছে মনে হয় যে তারা বুঝতে পারবে কথাটা আমি কেন বলেছি। সো এটা কারণ আমরা নিতান্তই মানুষ, এখনো আমরা পুরো ইউনিভার্সটাকে এখনো আমরা ভালোভাবে দেখতে পারিনি। আমরা এখন নিজেদের দেশের মধ্যেই এখনো আবদ্ধ রয়েছে। তাই আপনার কথাটাকে আমি একদম যুক্তিযুক্ত মনে করছি। এবং আমি Thank you. এখন আমাদের আমাদের এই পডকাস্টটিকে আমি শেষ করে দিতে চাচ্ছি। তবে শেষ করে দেওয়ার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর প্রত্যেক শুক্রবারে আমাদের এই পডকাস্টটি হয় শিশুদের নানা ধরনের সমস্যা নিয়ে, বা শিশুদের, যেমন আজকে আমাদের গেস্ট ছিলেন সফল শিশু নেতৃত্ব আমাদের দিদি, অনেক ভালো একজন মানুষ, অনেক সফল একজন মানুষ আমার চোখে। এবং এনাদেরকে নিয়ে আমরা যেরকম বিভিন্ন ধরনের পডকাস্ট করছি যেন অন্য শিশুরা উপকৃত হয়, এ ধরনের ভিডিও আমরা প্রত্যেক শুক্রবারে দেওয়ার চেষ্টা করছি। তো সকলে আমাদের সাথে থাকবেন। এবং দিদি, আপনার প্রতি বলতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং এত ভালো কথা বলেছেন, উপদেশমূলক কথা বলেছেন, যে আপনার কথা শুনে যেমন আমি উপকৃত হয়েছি, আমাকে দেখে আরো হয়তোবা 10-15 জন উপকৃত হয়ে গেছে আমার মতোই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সাথে দিদি আপনাকেও ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। অনেক বেশি ধন্যবাদ। আপনার অসাধারণ সঞ্চালনায় আজকের অনুষ্ঠানটি পূর্ণতা পেয়েছে। আশা করি এনসিটিএফ নওগাঁ এভাবে এগিয়ে যাক, বাংলাদেশের প্রত্যেকটি জেলার এনসিটিএফ যেন এরকম আরো নতুন নতুন ইনিশিয়েটিভ নেয় এবং আমরাও যেন অনেক ভালোভাবে কাজ করতে পারি ভবিষ্যতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই দিদি। তো আমরা এখন আমাদের এই পডকাস্টটি শেষ করে দিচ্ছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আগামী পর্বগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন এবং সকল ভিডিও দেখবেন। সকলকে ধন্যবাদ। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে